আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এমন দুটি নাম যারা দীর্ঘ কয়েক দশক ধরে ক্ষমতা, প্রতিপত্তি এবং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে আসছেন। নিজেদের তারা সব সময় প্রগতিশীল, গণতান্ত্রিক, মানবাধিকার এবং নারী মুক্তির ধারক এবং বাহক হিসেবে উপস্থাপন করেছেন সব জায়গায়। কিন্তু সম্প্রতি উন্মোচিত বিভিন্ন তথ্য, বিশেষ করে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সাথে তাদের গভীর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কের দলিলাদি জনসম্মুখে আসার পর তাদের সেই তথাকথিত আদর্শিক চেহারাটি খসে পড়ছে। ক্লিন্টন দম্পতি পৃথিবীকে কতটা ক্লিন বা পরিচ্ছন্ন করেছেন সেই প্রশ্নের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে যে তারা তাদের ক্ষমতা এবং প্রভাব খাটিয়ে অপরাধের জগৎকে কতটা প্রশ্রয় দিয়েছেন এবং পৃথিবীকে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে নারী এবং শিশুদের জন্য কতটা ভয়ঙ্কর করে তুলেছেন। কেন ক্লিন্টন দম্পতিকে নিয়ে আলোচনা করছি? শুরুতেই বলেছি, বাংলাদেশকে তারা এমন এক ব্যক্তিকে উপহার দিয়েছেন, সারা পৃথিবীতে তাকে প্রমোট করেছেন। এপস্টাইন লিস্টেও তার নাম আছে এবং তিনি আর কেউ নন, আমাদের শান্তির পায়রা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যারা দশকের পর দশক ধরে নৈতিক নেতৃত্বের দাবি করে আসছেন, তাদের ব্যক্তিগত জীবনের অন্ধকার দিকগুলো যখন প্রকাশ্যে আসে তখন সেটি কেবল একটি ব্যক্তিগত কেলেঙ্কারি থাকে না, বরং পুরো বৈশ্বিক নৈতিক কাঠামোর ভিত নড়ে যায়। বিল এবং হিলারি ক্লিন্টন দম্পতির জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারির সাথে সংশ্লিষ্টতা ঠিক একই ঘটনা, যা কেবল আমেরিকান রাজনীতিকে প্রভাবিত করেছে তা নয়, বরং বিশ্বব্যাপী মানবাধিকার, গণতন্ত্রের বয়ান, শান্তি সবকিছুকে এমন এক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে যে মানুষ আর কাউকে আসলে বিশ্বাস করতে পারবে না। পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে খুব কম দম্পতি বিল এবং হিলারি ক্লিন্টনের মতো এত দীর্ঘ সময় ধরে ক্ষমতার কেন্দ্রে থেকেছেন। একজন 2 মেয়াদের আমেরিকান প্রেসিডেন্ট, অপরজন সিনেটর থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রেসিডেন্সিয়াল প্রার্থী পর্যন্ত হয়েছেন। তাদের প্রভাব বিস্তৃত ছিল পুরো বিশ্ব জুড়ে, কিন্তু এপস্টাইন ফাইলসে প্রকাশের সাথে সাথে তাদের তৈরি করা নৈতিক উচ্চতার পুরো কাঠামোটি গুড়িয়ে গেছে। মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যাপারটিকে যতই তারা স্বচ্ছতা বা আইনের প্রতি শ্রদ্ধা হিসেবে প্রচার করেন না কেন, বাস্তবতা হলো একটি কোণঠাসা পরিস্থিতিতে অনিবার্য পরিণতির কারণে তাদেরকে এখানে যেতে হয়েছে, না তারা যেতেন না। রিপাবলিকানদের কন্টেম্পট রেজলিউশনের চাপ এবং ফৌজদারি অবমাননার মামলার ভয় মূলত তাদেরকে এই স্বেচ্ছায় তথাকথিত স্বেচ্ছায় সাক্ষ্যদানে বাধ্য করেছে। এই ঘটনাটি শুধুমাত্র একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি একটি বৈশ্বিক মিথ বা ভ্রান্ত ধারণার অবসান, যা ক্লিন্টন দম্পতি তিলে তিলে গড়ে তুলেছিলেন। বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু নৈতিকতার প্রশ্নে শেষ কথাটি সবসময় প্রাসঙ্গিক থাকে। 90-এর দশকের মাঝামাঝি সময়ে, বিশেষ করে 1995 সালের 5ই সেপ্টেম্বর বেইজিংয়ে জাতিসংঘের 4th বিশ্ব নারী সম্মেলনে হিলারি ক্লিন্টন যখন বজ্র কণ্ঠে ঘোষণা করেছিলেন যে নারীর অধিকারই মানবাধিকার, তখন তিনি বিশ্বজুড়ে কোটি কোটি নারীর রোল মডেলে পরিণত হয়েছিলেন। তার সেই বক্তব্য ছিল এক ঐতিহাসিক মাইল ফলক, যা তাকে এবং তার স্বামী বিল ক্লিন্টনকে বিশ্বমঞ্চে এক অনন্য নৈতিক উচ্চতায় আসীন করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই উজ্জ্বল ভাবমূর্তির পেছনের অন্ধকার দিকটি যখন সামনে আসছে, তখন সেই বেইজিং ভাষণটিকে মনে হচ্ছে ইতিহাসের অন্যতম বড় নোংরা প্রহসন। যে দম্পতি বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন, দরিদ্রের ব্যাংকারদের সাহায্য করেছেন, নারীকে সাহায্য করে বলে, তাদের ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠ বৃত্তে এমন সব মানুষের বিচরণ ছিল যারা নারী এবং শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করেছে। এই দ্বিচারিতা শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্খলন নয়, বরং এটি সেই ব্যবস্থার প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা যে ব্যবস্থায় তারা প্রতিনিধিত্ব করেন। একটি অপরাধমূলক চক্রকে প্রশ্রয় দেওয়া এবং নিজের পারিবারিক এবং সামাজিক পরিসরে তাদের স্থান করে দেওয়ার মাধ্যমে ক্লিন্টন দম্পতি পরোক্ষভাবে সেই বার্তাটি দিয়েছেন যে বিত্ত ও ক্ষমতার কাছে নৈতিকতা এবং আইন সবসময় নমনীয় কোনো ব্যাপার না। এই নৈতিক অবক্ষয়ের সবচেয়ে দালিলিক প্রমাণ পাওয়া গেছে জেফ্রি এপস্টাইন ও তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল, যার সাথে আমাদের ইউনূসের আবার সম্পর্ক আছে ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠতার থেকে।
2008 সালে ফ্লোরিডার আদালতে যখন জেফ্রি অ্যাপস্টাইন অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের দায়ে দোষী সাব্যস্ত হয়ে একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে চিহ্নিত হন, তখন সাধারণ যুক্তিতেই যে কোনো সম্মানিত ব্যক্তির উচিত ছিল তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। কিন্তু বিস্ময়কর ভাবে এর ঠিক 2 বছর পর 2010 সালের 31শে জুলাই ক্লিন্টন দম্পতির একমাত্র কন্যা চেলসি ক্লিন্টনের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে সগৌরবে উপস্থিত ছিলেন অ্যাপস্টাইনের প্রধান সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল, যে ম্যাক্সওয়েল আজ শিশু পাচার কাণ্ডে দণ্ডিত এবং কারাগারে দিন কাটাচ্ছেন। তাকে নিজেদের পারিবারিক অনুষ্ঠানে স্থান দিয়ে ক্লিন্টন দম্পতি প্রমাণ করেছেন যে আদালতের রায় বা গুরুতর অপরাধের অভিযোগে তাদের কাছে খুব একটা গুরুত্ব বহন করে না। হোয়াইট হাউসে ক্লিন্টনদের অবস্থানকালীন সময় থেকেই ম্যাক্সওয়েল এবং অ্যাপস্টাইন ছিলেন তাদের ঘনিষ্ঠ বলয়ের অংশ। একটি পরিবারের প্রধান যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং অপরজন যখন পররাষ্ট্র দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বা সিনেটর ছিলেন, তখন তাদের এই ধরনের অনৈতিক সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিগত ভুল হতে পারে না, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বৈশ্বিক নৈতিকতার উপর সবচেয়ে বড় আঘাত। তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী 1993 থেকে 1995 সালের মধ্যে জেফ্রি অ্যাপস্টাইন অন্তত 17 বার হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন। এর মধ্যে বহুবার তিনি সরাসরি ওভাল অফিসে বিল ক্লিন্টনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যে ওভাল অফিসে মনিকা লেউইন্সকির সঙ্গে তার কি হয়েছিল আপনারা জানেন। আমেরিকার প্রেসিডেন্টের কার্যালয়, যা বিশ্বব্যাপী গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচিত হয়, ওভাল অফিস, সেখানে একজন যৌন অপরাধী, ভয়ঙ্কর যৌন অপরাধীর যাতায়াত ছিল। এটি শুধুমাত্র বিল ক্লিন্টনের ব্যক্তিগত বিচার বুদ্ধির অভাব নয়, বরং এটি প্রমাণ করে যে ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে তিনি অপরাধীদের সামাজিকভাবে বৈধতা দিয়েছিলেন। যখন একজন প্রেসিডেন্ট এমন কাউকে তার খাস কামরায় জায়গা দেন, তখন সেই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ড এক ধরনের অলিখিত সুরক্ষা কবচ পেয়ে যায়। অ্যাপস্টাইনের মতো ব্যক্তিরা যে বছরের পর বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে তাদের জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছেন, তার পেছনে ক্লিন্টনদের মতো প্রভাবশালী বন্ধুদের এই পরোক্ষ সমর্থন বড় ভূমিকা পালন করেছে। পৃথিবীকে নিরাপদ করার পরিবর্তে তারা এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন যেখানে ক্ষমতাধরদের ছত্রছায়ায় অপরাধীরা নির্ভয়ে বিচরণ করতে পারে। সবচেয়ে বড় বৈপরীত্য বলতে পারেন যে ধরা পড়ে বিল ক্লিন্টন ফাউন্ডেশনের কর্মকাণ্ড এবং বিল ক্লিন্টনের ব্যক্তিগত ভ্রমণের বিবরণে। ক্লিন্টন ফাউন্ডেশন সারা বিশ্বে দারিদ্র্য বিমোচন, ডক্টর ইউনূসের সঙ্গে যুক্ত, স্বাস্থ্যসেবা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার দাবি করে। অথচ এই ফাউন্ডেশনের কাজের নামেই বিল ক্লিন্টন ব্যবহার করেছেন অ্যাপস্টাইনের কুখ্যাত ব্যক্তিগত বিমান, যা লোকমুখে ললিতা এক্সপ্রেস নামে পরিচিত। ফ্লাইট লগ অনুযায়ী বিল ক্লিন্টন 26 বারেরও বেশি এই বিমানে চড়ে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ ভ্রমণ করেছেন, যে বিমানটি মূলত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার এবং যৌন দাসত্বের কাজে ব্যবহৃত হতো। সেই বিমানে চড়ে মানবতার কাজ করতে যাওয়াটা ইতিহাসের এক কদর্য উপহাস। এটা প্রমাণ করে যে তাদের জনহিতকর কাজের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বিকৃত মানসিকতা। একজন যৌন অপরাধীর অর্থ এবং লজিস্টিক সহায়তা নিয়ে বিশ্বকে উদ্ধার করার এই প্রচেষ্টা আদতে অপরাধ লব্ধ অর্থ এবং সম্পদকে হালাল করার কাজ। সম্প্রতি FBI এর নথিপত্র এবং বিভিন্ন তদন্তে উঠে আসা তথ্যগুলো পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। 2019 সালের একটি FBI ফাইলে উল্লেখ করা হয়েছে যে অ্যাপস্টাইন তার জেলখানার সঙ্গীর কাছে দাবি করেছিলেন যে বিল ক্লিন্টন তার সাথে সরাসরি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। যদিও ক্লিন্টন এই অভিযোগ অস্বীকার করেছেন, এটিকে আইনিভাবে হিয়ারসে বা শোনা কথা হিসেবে বিবেচিত হতে পারে, কিন্তু প্রশ্ন হলো একজন সাবেক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার মতো পরিবেশ কেন তৈরি হবে? ধোঁয়া ছাড়া যেমন আগুন হয় না, তেমনি বছরের পর বছর ধরে অ্যাপস্টাইনদের সাথে তার সখ্যতা, ডক্টর ইউনূসের সখ্যতা, ব্যক্তিগত দ্বীপে ভ্রমণ, অবাধ মেলামেশা এই সন্দেহের ভিত্তি তৈরি করেছে। আরো মজার ব্যাপার কি জানেন? সদ্য প্রকাশিত যে ছবিগুলো দেখা গেছে অ্যাপস্টাইনের, সেখানে অ্যাপস্টাইনের ম্যানহাটন টাউন হাউসে বিল ক্লিন্টন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন বলে একটি ছবি পাওয়া যায়। এমনকি তাকে মালিশ করা হচ্ছে বা তিনি রিল্যাক্স করছেন, মাসাজ নিচ্ছেন। এই ছবিগুলো ক্লিন্টনের সেই দাবিকে মিথ্যা প্রমাণ করে যে তারা
অ্যাপস্টাইনের অপরাধ জগৎ সম্পর্কে কিছুই জানতেন না, বরং এটি নির্দেশ করে যে সম্পর্কটি ছিল অত্যন্ত গভীর, সাবলীল এবং নিয়মিত। ক্লিনটন দম্পতি পৃথিবীকে নিরাপদ করার স্লোগান দিয়ে হয়তো অনেক হাততালি কুড়িয়েছেন, কিন্তু বাস্তবে তারা পৃথিবীকে এক ভিন্ন মাত্রার বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। যেমন তারা ডক্টর ইউনূসকে গড়েছেন এবং ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশ আজ ভয়ঙ্কর এক বিপদে পড়েছে। তাদের এই কর্মকাণ্ড বিশ্বব্যাপী সাধারণ মানুষের মনে এই ধারণাই বদ্ধমূল করেছে যে তারা সমাজকে নেতৃত্ব দেন, বা যারা সমাজকে নেতৃত্ব দেন তারা আসলে আইনের ঊর্ধ্বে। জেফ্রি অ্যাপস্টাইন বা গিসলেইন ম্যাক্সওয়েলের মতো অপরাধীরা যে সাহস নিয়ে তাদের নেটওয়ার্ক বিস্তার করেছিলেন, তার ইন্ধন জুগিয়েছেন ক্লিনটনদের মতো শক্তিশালী বন্ধু, তাদের নীরব বা সরব সমর্থন। যখন সমাজের রক্ষকরাই ভক্ষকের সাথে বন্ধুত্ব পাতান, তখন পৃথিবী সাধারণ মানুষের জন্য, বিশেষ করে অরক্ষিত নারী এবং শিশুদের জন্য নরকে পরিণত হয়। ক্লিনটন দম্পতি তাদের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হয়তো সাময়িকভাবে ঝামেলা এড়ানোর চেষ্টা করবেন, কিন্তু ইতিহাসের পাতায় তাদের এই ক্লিন ইমেজের উপর কালি পড়ে গেছে। আমরা জানি না ডক্টর ইউনূসের উপর আপনারা কালি ফেলবেন কিনা। হাউস ওভারসাইট কমিটির সামনে তাদের সাক্ষ্য হয়তো কিছু আইনি প্রশ্নের উত্তর দেবে, কিন্তু নৈতিকতার আদালতে তারা ইতিমধ্যে দণ্ডিত। তাদের কারণে পৃথিবী পরিচ্ছন্ন হয়নি, বরং ক্ষমতার আড়ালে থাকা অন্ধকার জগৎটি আরো শক্তিশালী হয়েছে, যা বিশ্বকে করেছে অনিরাপদ এবং ভয়ঙ্কর। কংগ্রেসের সামনে ক্লিনটন দম্পতির সাক্ষ্য হয়ে গেছে এবং তারা কি বলেছেন আমরা জানতে পারবো কিছুদিনের মধ্যে। বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলন, নারীবাদী আন্দোলন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রচার, যে নৈতিক কর্তৃত্ব আমেরিকা এতদিন দাবি করত, সেই কর্তৃত্বের ভিত্তি এখন চিরকালের জন্য দুর্বল হয়ে পড়েছে। ক্লিনটন দম্পতি হয়তো পৃথিবীকে পরিষ্কার করার কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের যে কলঙ্ক মেখেছেন তা ধোয়ার কোনো উপায় আর নেই। আর সেই কলঙ্কের কালি বাংলাদেশেও লেগেছে। তা কি আপনারা বুঝতে পারছেন নাকি পাচ্ছেন না? ভোট হবে কিনা তার ঠিক নেই, না হওয়ার সম্ভাবনা এখনো যথেষ্ট। কিন্তু যদি হয়, তাহলে ক্ষমতা দখলের সুযোগ কাজে লাগাতে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে ইউনূস জামাত জোট। আমার এই কথা শুনে কেউ বলতেই পারেন, এটা কেমন কথা? ইউনূস তো রাষ্ট্রপ্রধান, তার অবস্থান তো নিরপেক্ষ, তিনি কবে কখন জামাতের সঙ্গে জোট করলেন? এমন কথা যদি কেউ বলেন, তাকে বাংলাদেশের ব্যাপারে কিচ্ছুটি তিনি জানেন না, এটা বলতেই হবে। এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, এটা তো ইউনূসের নিজের পার্টি, তাই তো এর নাম কিংস পার্টি। এই দল যখন জামাতের সঙ্গে জোট করে, তখন ইউনূস জামাত জোট ছাড়া কিছু বলা যায় কি? এই জোট ক্ষমতা ধরে রাখার জন্যে, এতদিন তো বিনা নির্বাচনে ক্ষমতা রেখে দিয়েছে, এখন নির্বাচনের যদি হয়, তাহলে নির্বাচনে এই জোট ক্ষমতা ধরে রাখার জন্য যা শুরু করে দিয়েছে, সেটা অবাক করার মতো। এটা দেখলে বোঝা যাবে কেমন ভোট হতে চলেছে বাংলাদেশে। বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম বর্তমানে জামাতের কোলে বসে আছে, তাই এই সব খবর কোথাও নেই। কিন্তু কিছু বিদেশে বসে থাকা বাংলাদেশের ইউটিউবার সামাজিক মাধ্যমে এই নিয়ে যা বলছেন, এটুকুই যা। কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে এসব খবর বিস্তারিত পৌঁছে গেছে যে বাংলাদেশে ভোটে কি হতে চলেছে। ঠিক ভোটের 1.5 সপ্তাহ আগে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ শ্রেণীকে দিয়ে বুথ দখলের, ভোট কেন্দ্র দখলের পাকা ব্যবস্থা হয়ে গেছে। এই বিশেষ নিরাপত্তা বাহিনীটি হলো র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বলা নিষ্প্রয়োজন, তবু বলি, এটি বাংলাদেশের একটি এলিট প্যারামিলিটারি ফোর্স। সংস্থাটি বাংলাদেশের সেনা বিভাগের অধীনে নয়, গৃহ মন্ত্রণালয়ের অধীনে। গতকাল থেকে এলিট ফোর্স র্যাবের নাম পরিবর্তন করে রাখা হয়েছে SIF বা স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, শুধু নামেই নয়, বাহিনীর ইউনিফর্ম, লোগো এবং কার্যপদ্ধতিতেও বড় পরিবর্তন আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার যখন চলে যাওয়ার মুখে, যখন নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাচিত সরকার গঠনের উদ্যোগ চলছে, তখন কেন এত তাড়াহুড়ো করে র্যাবের খোল নলছে বদল করা হচ্ছে? মেটিকুলাস ডিজাইনার জামাত ইউনূসের এটা এক বড় ডিজাইন। সেই ডিজাইনের আলোচনার আগে দেখা যাক
এই যে নির্বাচন অনুষ্ঠানের কথা চলছে, সেখানে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের কিভাবে ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী এবারের নিরাপত্তায় প্রায় 8 লক্ষ সদস্য মোতায়েন থাকছেন। বিভিন্ন বাহিনীর ভূমিকা এরকম: সেনাবাহিনীর থাকবে 1 লক্ষ সদস্য, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, সরাসরি ভোট কেন্দ্রে থাকবে না, তবে জরুরি প্রয়োজনে ডাকলে তারা দ্রুত সাড়া দেবে। পুলিশ বাহিনীর 1.5 লক্ষ সদস্যকে ব্যবহার করা হবে, তারা কোথায় থাকবে? ভোট কেন্দ্রের বাইরে তারা টহল দেবে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে থাকবে। এরপর বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ, এদের 35,000 সদস্য, তারা সীমান্ত জেলাগুলোতে এবং ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় টহলদারি করবে। এরপর আনসার বা ভিডিপি, আনসার এবং ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, তার প্রায় 5.5 লক্ষ সদস্য থাকবে। প্রতিটি ভোট কেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভোটারদের লাইন নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব এদের হাতে, মানে এরা থাকবে বুথের ভেতরে। এদের হাতে সাধারণভাবে কোনো আগ্নেয়াস্ত্র থাকবে না। র্যাব বা পরিবর্তিত নাম SIF এর কথায় এবার আসি। SIF এর সদস্য সংখ্যা মোট 12,000-এর মতো। নির্বাচনে এদের কোনো নির্ধারিত ভূমিকা নেই। এদের উপর দায়িত্ব ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র ও সন্ত্রাস দমন করবার জন্য বিশেষ মোবাইল টিম হিসেবে এরা কাজ করবে। আর এখানেই সরকারের বিশেষ পরিকল্পনা তৈরি হয়েছে। আগেই বলেছি, এদের পোশাক আশাক সব পাল্টে দেওয়া হয়েছে। এই পোশাক পরিবর্তনের পেছনে একটা খুব বড় খেলা কাজ করছে। সেই খেলা যে খুব একটা গোপন রাখা গেছে তা নয়। খবর পাওয়া গেছে SIF এর সদস্যদের জন্য নতুন পোশাকের যত লাগবে তার অতিরিক্ত 20,000 অতিরিক্ত পোশাকের অর্ডার গেছে। এই অতিরিক্ত পোশাক দেয়া হবে কাদের জন্য আনা হচ্ছে? জামাত NCP জোটে যে বিশেষ হারমাদ বাহিনী আছে তাদের জন্য। তারা এই ইউনিফর্ম ব্যবহার করে বুথ দখলের জন্য নির্দিষ্ট ভোট কেন্দ্রগুলোতে গিয়ে হাজির হবে, হামলা চালাবে। এই গুজব, মানে এটা যে গুজব বা অমূলক আশঙ্কা তা কিন্তু নয়। এই আশঙ্কার কথা পৌঁছে গেছে সেনাবাহিনীর কাছেও। আর সেটা নিয়ে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো এবং বর্তমান SIF মানে যারা র্যাব, সেই কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। কারণ তাদের নজরের বাইরে এই 20,000 পোশাকের অর্ডার দেওয়া হয়েছে। সেই পোশাকগুলো পরে অন্যরা যাবে। গতকাল ওই হারমাদা যাবে। গতকাল 3রা ফেব্রুয়ারি গাজীপুরের BRRI সম্মেলন কক্ষে 3 বাহিনীর প্রধানের এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। 3 সেনার 3 বাহিনী। নির্বাচনের ঠিক 9 দিন আগে এই ধরনের উচ্চ পর্যায়ের সমন্বয় সভা, এটা মূলত নিরাপত্তার যে নতুন যে একটা নিরাপত্তার সংকট এসছে সেই সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানত ইনেট টু সিভিল পাওয়ার এর আওতায় সেনাবাহিনী কিভাবে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে তা চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার DC, SP এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথেও সমন্বয় করা হয়। এই বৈঠকের মূল বার্তা কি? বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং ধৈর্য বজায় রেখে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। SIF এর পোশাক ব্যবহার করে হাতবাদরা বুথ দখল করে ছাপ্পা ভোট দিতে এলে কিভাবে সেটা রুখে দেওয়া যাবে সেটা নিয়েও কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে। যদি অতিরিক্ত 20,000 পোশাক তৈরির কথা কেবলমাত্র গুজব হতো, তাহলে সেনা এই প্রতিরোধমূলক ব্যবস্থা কেন নিতে গেল? খবর মিথ্যে হলে এই ব্যবস্থা নেওয়ার কথাই উঠতো না, তাই নয় কি? পোশাক বিতর্কের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিচ্ছে সেনা, গতকাল কি ঠিক হয়েছে? গতকাল জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে সেনাবাহিনীর অফিসাররা গাজীপুর বৈঠকের সূত্র ধরে সিদ্ধান্ত নিয়েছে যে SIF এবং সেনাবাহিনীর নতুন ইউনিফর্মে বিশেষ হলোগ্রাম এবং QR কোড সম্বলিত ডিজিটাল ID থাকবে। ফলে কোনো সিভিলিয়ান বা ক্যাডার তারা যদি বাহিনীর পোশাক পরে জালিয়াতি করতে চায়, তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হবে।
কি বোঝা গেল সেনার এই সিদ্ধান্ত থেকে? বোঝা গেল পোশাক বিতর্ক, ওই 20,000 নতুন পোশাক, এক্সট্রা পোশাক তৈরি করে হারমাদদের দিয়ে দেওয়ার যে খবর, এটা কেবল ভিত্তিহীন খবর নয়, এটা বাস্তব। কিন্তু কথা হলো, সর্ষের মধ্যেই যেখানে ভূত, সেখানে ভূত তাড়াবে কে? প্রশ্ন ওঠে, কে এই হলোগ্রাম লাগাবে? সেনা নাকি সরকারের স্বরাষ্ট্র দপ্তর? কে এই জালিয়াতি ধরবে? কিভাবে ধরবে? এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই। অর্থাৎ মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রশ্ন উঠে যেতেই চোখের ধুলো দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেছে। মনে রাখতে হবে, দেশে মোট ভোট কক্ষ মানে বুথ আছে 2,44,649টি, আর ভোট কেন্দ্র আছে, অর্থাৎ এই বুথগুলো যে ভোট কেন্দ্রে, অনেক ভোট কেন্দ্রে একাধিক বুথ সেখানে আছে, ভোট কেন্দ্র মোট আছে 42,761টি। মোট ভোটার দেশে আছে 12,77,11,895 জন। তার মানে গড়ে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় 3,000 ভোটার ভোট দেবেন, এবং প্রতিটি বুথে ঘরে গড়ে 5 থেকে 600 ভোটারের ব্যবস্থা রাখা হয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলোকে 3টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। লাল মানে অতি ঝুঁকিপূর্ণ বা হাইপার সেন্সিটিভ, হলুদ মানে ঝুঁকিপূর্ণ বা সেন্সিটিভ, এবং সবুজ মানে সাধারণ। নিরাপত্তা সূত্র মতে 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে হাইপার সেন্সিটিভ ভোট কেন্দ্র প্রায় 21,000, সেন্সিটিভ বা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রায় 16,359, আর নর্মাল বা সাধারণ ভোট কেন্দ্র মাত্র 5,000-এর মতো। এতেই বোঝা যাচ্ছে কোন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভোট হতে চলেছে বাংলাদেশে। জামাত জোটের কাছে এবারের ভোট হলো তাদের ক্ষমতায় দীর্ঘ সময়ের জন্য থাকার শেষ আশা। জিতলে বাঁচবে, হারলে মরবে, পালাবার পথ নেই। চারদিকে 3.5 দিকে ভারত, আর একদিকে বঙ্গোপসাগর, সুতরাং পালাবার পথ নেই। তাই তাদের মন্ত্র হচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই স্লোগানটা করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা ইংরেজের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন গান্ধীজি। তবে জামাত জোটের পথ কিন্তু গান্ধীর পথে নয়, গান্ধীবাদী পথ নয়, তারা লড়কে লেঙ্গে বাংলাদেশ। বিএনপি এতদিন নেতৃত্ব সংকটে ভুগেছে। বিএনপির সাধারণ পরিচয় খিচুড়ি দল। এই দলের আদর্শ হিন্দি ফর্মুলা ছবির মতো, রাগ, দুঃখ, ফাইট, প্রেম সবকিছু ফর্মুলা মাপির এক এক চামচ করে নিয়ে আসা, সব দিক থেকে এক এক খাবলা মশলা নিয়ে তৈরি হয়। এখানে বিএনপিও তৈরিও ঠিক সেইভাবে। এখানে মুক্তিযুদ্ধের পক্ষ আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ আছে, ধর্মনিরপেক্ষতা পক্ষ আছে, আবার গোড়া ইসলামী পক্ষ আছে, পাকিস্তানপন্থী আছে, আবার পাকিস্তানের বিরুদ্ধপন্থী আছে, ভারতপন্থী আছে, আবার ভারত বিদ্বেষী আছে। এই দলটি মাঠের লড়াইয়ে নেমেছে অনেক পরে। তারেক রহমান দেশে ফেরার পরও বেশ কয়েকদিন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছে। ততদিনে জামাতের ঘর গোছানোর কাজ শেষ। সেজন্যই জামাত জয়ের স্বপ্ন দেখছে, জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে ভাবছে তারা। এবং সেটা ভাবনাটা খুব একটা মিথ্যেও নয়, এখন শুধু দরজা খোলার অপেক্ষা। সে কাজটুকু করার জন্য সব কিছু করতে তৈরি জামাত। এই সব কিছু বলতে কি, SIF এর পোশাকে নিজেদের হারমাদদের দিয়ে ভোট কেন্দ্র দখলের প্ল্যানও আছে। তা সেই কেউ স্বীকার করুক আর নাই করুক। ওয়াকারুজ্জামান গতকাল গাজীপুরের বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তবে গত 1.5 বছর তার নিজের যে ট্র্যাক রেকর্ড দেখেছে দেশের একটা অবসান হবে, এবং আমরা ধারণা করেছিলাম যে গত ডিসেম্বর নাগাদ এটির অবসান হবে। এই সম্পর্কটা শুধু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনীতিও খুব দৃঢ়ভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে এর সাথে কিন্তু বাংলাদেশ জড়িয়ে আছে। এই ডিলগুলোর মধ্যে আপনি বাংলাদেশকে কোনোভাবেই ফেলে দিতে পারেন না। ভারতের যতগুলো সীমান্ত রাষ্ট্র আছে, সমুদ্র সীমার 2টো, স্থল সীমার 7টি রাষ্ট্র, এই 7টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের সীমান্ত, এবং সবচেয়ে বেশি রাজ্য ভারতের বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে আছে। কাজে এই যে উন্নয়ন বলুন, অবকাঠামো বলুন, ভারতের যা কিছু, তার সাথে কিন্তু আঞ্চলিক নিরাপত্তা খুব জোরালোভাবে জড়িত। আঞ্চলিক নিরাপত্তা যদি না থাকে, আঞ্চলিক কোনো প্রতিবেশী রাষ্ট্রে যদি জঙ্গিবাদ কায়েম হয়, উগ্রবাদ কায়েম হয়, তাহলে ভারত যত উন্নতি করুক না কেন, সেই উন্নতির সুফল ভারত পাবে না। এই জন্যই
মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য সুখবর আছে, আওয়ামী লীগের জন্য সুখবর আছে। আমি রাজনৈতিক দল হিসেবে একদম নাম ধরে বলছি। আপনারা খেয়াল করে দেখবেন যে ভারত প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এবং শেষ পর্যন্ত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে এসছে একমাত্র ভারত। সেই জায়গা থেকে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচনে ভারতের আসলে আপনি যদি সমর্থনের কথা বলেন, ভারতের কোনো সমর্থন নেই। বহুল কাঙ্ক্ষিত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির আশাবাদী হবার মতো খবর পাওয়া গেল। গতকালকেই আমরা খবরটি দিয়েছি, আমরাও এটি নিয়ে আলাপ করেছি। ট্রাম্প নিজে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ফোন আলাপ, পরশু রাতের ফোন আলাপ পরবর্তী সময়ে তারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এবং 2 তারিখ থেকে 5 তারিখ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এই সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আছে এবং বাংলাদেশ প্রসঙ্গ, আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ কোনো বিবৃতি বক্তব্যে না আসলেও নেপথ্যে এটা তীব্রভাবে আছে। এর ফলে বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে আমাদের আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে শুল্ক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, ভারত ও যুক্তরাষ্ট্র যেন অনেকটা ম্যাজিকের মতোই তার সমাধান করে ফেলল। ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের ওপর আরোপিত 25% শুল্ক কমিয়ে 18% করা হচ্ছে। আর এর ঠিক পরেই ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে ভারত আমেরিকার এই বন্ধুত্ব কি কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ, আমি খানিক আগে যেগুলো বলছিলাম, নাকি এর কোনো গভীর প্রভাব পড়তে যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশে? পারমাণবিক শক্তি থেকে খনিজ সম্পদ চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্য বদলে দিচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করতে চাইছি। এই বিলটি শুধু শুল্ক কমানো নয়, এর গভীরে রয়েছে 5টি বড় স্তম্ভ: বাণিজ্য, শক্তি, নিউক্লিয়ার শক্তি, প্রতিরক্ষা প্রযুক্তি এবং ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ রুবিও এবং জয়শঙ্কর ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কথা বলেছেন। লিথিয়াম, কোবাল্ট বা গ্রাফাইটের মতো খনিজ এখনকার সময় সোনার চেয়েও দামি, যা সেমিকন্ডাক্ট এবং ইলেকট্রিক গাড়ির জন্য অপরিহার্য। চীনকে টেক্কা দিতে আমেরিকা এখন ভারতের খনি ও প্রসেসিং ক্ষমতার ওপর ভরসা করতে চাইছে। এর মানে হলো আমেরিকা ভারতকে এখন কেবল একটি বাজার নয়, বরং চীনের বিকল্প সাপ্লাই চেইন হিসেবে দেখছে। এবার আসা যাক আমাদের আসল প্রশ্নে, বাংলাদেশ এখন কোথায়? ভারতের সাথে এই ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য একটি মিশ্র সংকেত। ভারত ও আমেরিকা যদি একমত হয় দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ অভিন্ন, তবে বাংলাদেশের ওপর দিল্লির প্রভাব বা পরামর্শকে ওয়াশিংটন আগের চেয়ে বেশি গুরুত্ব দেবে। এবং একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে চাইবে ওয়াশিংটন। আপনারা জানেন, এখনো পর্যন্ত বা এই যে ঘটনাগুলো ঘটবার আগ পর্যন্ত দিল্লির চোখ বা দিল্লির দৃষ্টি আর মার্কিন দৃষ্টি বাংলাদেশে, বিশেষ করে এই যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে দৃষ্টি কিন্তু এক ছিল না, এখন এক এবং অভিন্ন হতে বাধ্য। জয়শঙ্কর ও রুবিও কোয়াডকে আরো শক্তিশালী করার কথা বলেছেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের ঠিক কেন্দ্রে। আমেরিকা যদি ভারতকে সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বজায় রাখতে চায়, তবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে তাদের বলয়ে টানার চেষ্টা বাড়বে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমেরিকা ও ভারতের সাথে সমান পালে পাল মিলিয়ে চলাটা জরুরি। ভারত মার্কিন ডিল প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে বাংলাদেশে কোনো বড় পদক্ষেপ নেবে না। জয়শঙ্কর ও রুবিও গণতন্ত্রের সুরক্ষার কথা বললেও তাদের মূল লক্ষ্য অর্থনৈতিক সুযোগ। বাংলাদেশের বর্তমান সরকার যদি মার্কিন ও ভারতীয় বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, তবেই রাজনৈতিক সমর্থন পাওয়া সহজ হবে। ট্রাম্পের মূল টার্গেট আসলে চীন। বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে ভারত মার্কিন এই নতুন অক্ষ বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে খনিজ সম্পদ ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে হয়তো একটি পক্ষ বেছে নিতে হবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে একটা প্রশ্ন খুব জোরালোভাবে আসে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা। ভারতের জন্য মার্কিন শুল্ক 25% থেকে নেমে 18% নেমে আসা মানে হলো মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ হতে পারে। তবে জয়শঙ্কর যখন খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন, তখন আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়টিও আসে। যদি ভারত মার্কিন বিনিয়োগের জোয়ার ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসে, তবে বাংলাদেশের ট্রানজিট ও পোর্ট ব্যবহারের গুরুত্ব বহুগুণে বেড়ে যাবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সাথে আগামী 9 তারিখে, আমি গতকালকের
কন্টেন্টেও আলাপ করেছি। আগামী 9 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে একটা বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সেটি কি হয় সেটিও একটা দেখবার বিষয়। সংক্ষেপে বলতে গেলে ভারত মার্কিন এই মধু জন্মে নেওয়া বাংলাদেশের জন্য সব